জল নেমে গিয়েছে, কিন্তু ৩.৫ মানুষরূপী ঘুঘু শৈবালের ভিটে থেকে নেমে যায়নি। শৈবালের আশঙ্কা একদম সঠিক ছিল, এরা আর যাবে না। তার বাবার কষ্টার্জিত সঞ্চয় দিয়ে গড়া বাড়িটা দখল হয়ে গিয়েছে। এর মধ্যে বেশ কয়েকবার সুবীর দত্তকে বলেছেন শৈবাল, জল তো নেমে গেছে, এবার ওদের চলে যেতে বলো। কাজ হয়নি। কাজ হবে না তিনি জানতেন, কারণ দখলদার পরিবারটি সুবীর দত্তের ভোট, এদেরকে সে ঘাঁটাবে না। তার চেয়ে বড় কথা, সুবীর দত্ত জানে শৈবাল তার ভোট নয়। জীবনের একটি নির্ঝঞ্ঝাট দিন কাটিয়ে সদ্য পরের দিনটি শুরু করেছেন শৈবাল মজুমদার। পার্টির নেতা সুবীর দত্ত হাঁকতে হাঁকতে জংধরা গেট খুলে ঢুকল। পিছনে ৩.৫খানা মানুষের মতো দেখতে জঞ্জাল। শৈবালদা, একটু বেরোবেন, দরকার ছিল। সকাল সকাল এ কি উৎপাত! নেতাগোতা দেখলে এমনিই শৈবালের গা গিনগিন করে, আবার সুবীর দত্তকে দেখলে তার ১০ গুণ। কারণ বাজারে এই নেতাটির কোনো স্ক্যান্ডেল নেই। তার মানে এর চিটিংবাজি আর চুরি ছ্যাঁচড়ামির বুদ্ধি এতটাই সূক্ষ্ম যে কেউ তা ধরতে পারে না। কি হয়েছে বলো, বেশ গম্ভীর হয়ে বললেন শৈবাল। জানিনি তো চারিদিকের কি অবস্থা। এরা মুন্সিপাড়ার বিলে থাকতো, ঘরবাড়ি এখন আর কিছু নেই, গলে ধুয়ে গেছে সব। কটা দিন আপনার এখানে থাকবে, জল নামলেই চলে যাবে। ক্ষমতার দম্ভে একটি কথার নির্দেশনামা রেখে চলে গেল সুবীর দত্ত। আর সেই নির্দেশনামার বলে দুটি বিরাট মোচকা নিয়ে ৩.৫ মানুষ বন্যার জলের মতো উঠে এলো শৈবাল মজুমদারের পৈতৃক ভিটের বারান্দায়। কুলকুল করে জল উঠছে, রাস্তা ভাসিয়ে, ব্রিজ ধসিয়ে, আর ঘরবসত ডুবিয়ে। বুড়বুড়িয়ে পচা ঘোলা আর দুর্গন্ধময় জল ঠেলে উঠছে চতুর্দিকে। প্রতি বছরই কাগজে, টিভিতে আর রেডিওয়ে এখানে সেখানে বন্যার খবর পাওয়া যায়, কিন্তু এবারের মতো বন্যার অভিজ্ঞতা এলাকার মানুষের স্মরণকালে হয়নি। চারিদিক জলমগ্ন, শুধু দ্বীপের মতো জেগে আছে জহরথুবা শহরতলি। আশপাশের গ্রামগুলো থেকে পোকামাকড়, সাপখোপ, কুকুর বেড়াল, গরু ছাগলের সঙ্গে কিলবিল করে উঠে আসছে মানুষ। ভরে ফেলছে কলেজ, স্কুল, ক্লাবঘর, রেল স্টেশন। এইসব সামাজিক অবাঞ্ছিত ও তাদের পরিত্যক্ত বর্জ্যে গেঁজে উঠছে জহরথুবার আকাশ বাতাস। এই জনপ্লাবিত জহরথুবা টাউনের একটি পুরনো বাড়িতে একাকী দ্বীপের মতো বেঁচে থাকেন একটিমাত্র মানুষ, শৈবাল মজুমদার। ৬৫ বছরের শৈবাল মজুমদারের ত্রিভুবনে কেউ নেই, না আত্মীয় স্বজন, না বন্ধুবান্ধব, কারণ তিনি সেসব কিছু রাখেননি। মা গত হয়েছেন অনেক বছর হলো। শৈবাল জানতেন তার ২ পিসি আর এক মামা সন্তান সন্ততি সহযোগে মধ্যমগ্রাম আর কলকাতার ভবানীপুরে থাকেন, কিন্তু সেই জানা কোনোভাবেই চেনা জানায় পরিণত হোক তা তিনি চাননি। অপর দিক থেকে কয়েকবার চেষ্টা হয়েছিল, কিন্তু শৈবালের নিষ্পৃহতা আর নিষ্ক্রিয়তা সে উদ্যোগে জল ঢেলে দিয়েছে। শৈবাল কখনো চাকরির চেষ্টা করেননি, কারণ তিনি মনে করেন সমাজে যারা চাকরি বাকরি করে তারা নিজ যোগ্যতায় তা পায় না, বরং এমপ্লয়ি এবং এমপ্লয়ার উভয়ের অসৎ লেনদেনে যত চাকরি বাকরি দেওয়া নেওয়া চলে। এই আইন বহির্ভূত আপোষ রফায় অংশগ্রহণ করে বাবার রেখে যাওয়া অর্থের অপব্যয় করা তার অধিকার বহির্ভূত কাজ বলেই মনে হয়েছিল। এবং শুনতে বাড়াবাড়ি মনে হলেও আরও একটি তথ্য না দিলেই নয়, তাহলে শৈবাল বিয়ে করেননি। বাইরের অজানা অচেনা একটি মেয়েকে বিশ্বাস করে এই পৈতৃক বাড়িতে এনে তোলা তার সমীচীন মনে হয়নি। এর ফল যে ভালো হয় না তার বহু দৃষ্টান্ত তার চোখের সামনেই আছে। সুতরাং অকৃতদার শৈবাল এই অবিশ্বাসী পৃথিবীর আগ্রাসন ও লোভ থেকে বাবার রেখে যাওয়া বাড়ি এবং অর্থের যোগ্য উত্তরসূরির মতো আগলে রেখেছেন এ যাবৎকাল। ব্যাংকের গচ্ছিত টাকার সুদে একটিমাত্র হাঁড়ি ও সমসংখ্যক কড়াইতে যা পারেন ঘেঁটে ঘুঁটে খেয়ে রাতে শুয়ে পড়েন। একটা দিন দিব্যি কেটে যায়। এই বাড়িতে 2টি বড় ঘর,
একটি কামরা, রান্নাঘর আর বেশ প্রশস্ত একটা বারান্দা। উঠোনের এক প্রান্তে পায়খানা বাথরুম, মাঝখানে উত্তর দিকের পাঁচিল ঘেঁষে টিউবওয়েল। দক্ষিণ আর পূব পাশে দুকাটা জায়গা জুড়ে উঠোন, কিন্তু সেটাকে এখন আর উঠোন বলা চলে না, বলা ভালো আগাছার জঙ্গল। একটা ঘরে শৈবাল থাকেন আর উদরপূর্তির তাগিদে রান্নাঘরে ঢোকেন, বাকি ঘর কামরা অব্যবহৃত পড়ে থাকে। কোনো প্রকার অনুমতির অপেক্ষা না করে 30-32-এর যুবাটি ওর বউ আর বছর চারেকের ছেলেকে নিয়ে পাশের বড় ঘরটাতে ঢুকলো। মিনিট 10-এর মধ্যে ওদের সঙ্গে আসা বিধবা মহিলাটির জন্য কামরাটি সাজিয়ে গুছিয়ে ফেলল বউটি। এই দখলকামী পৃথিবীর হাত থেকে এতদিন পিতৃদত্ত বাড়িটিকে আগলে রাখতে পেরেছিলেন শৈবাল, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন কই? শেষমেশ সুবীর দত্ত সেই পৈতৃক ভিটেতে ঘুঘু চড়িয়ে দিয়ে গেল। পরের বাড়ি, পরের ঘর, অথচ কি সাবলীলভাবে তা বাগিয়ে নিচ্ছে নেতার প্রশ্রয়ধন্য এই পঙ্গপালের দল। কোথায় যাস সুখী? বউটাকে জিজ্ঞেস করলো মধ্যবয়সী বিধবা। দেখছো না সামনে কেমন জঙ্গল হয়ে আছে, সাপখোপের আড্ডা হবে। কোথা থেকে কাস্তে আর ঝাঁটা নিয়ে হাসি হাসি মুখে উঠোনে নেমে পড়ল সুখী নামের বউটি। শৈবালের বাড়ি, তাঁর বাড়ির উঠোন। তিনি জঙ্গল করে রাখবেন নাকি পুষ্পোদ্যান, সেটা তাঁর ব্যাপার। এরা কোথাকার কে তা পরিষ্কার করার? এমনভাবে কাস্তে চালাচ্ছে সুখী যেন ওটা ওরই বাড়ির উঠোন। এতদিন অপরিচ্ছন্ন রেখে শৈবাল বড় অন্যায় কাজ করেছেন। শৈবাল ভাবলেন, অন্যের সম্পত্তি দখল করার কৌশলে এরা কি সাংঘাতিক দক্ষ। একটু পরে পাশের ঘর থেকে যুবকটি বেরোলো। লম্বা ডান্ডার মাথায় চৌকোনো বোর্ড বাঁধা, তার সর্বাঙ্গে হুক দিয়ে আটকানো ইঁদুর মারা বিষ। কখন আসবি নন্দ? ছেলেকে জিজ্ঞেস করলো বিধবা। নন্দ বলল, সন্ধে হবে। তারপর সে শৈবালের দিকে তাকালো। বেরোচ্ছি কাকা। কাকা? শৈবাল কোন 14 গোষ্ঠীর কাকা এই নন্দ নামের ছোট লোকের ছেলের? কিন্তু ও এমনভাবে কাকা ডাকলো যেন কতই না আপন, যেন নিজের কাকাকেই সে ডাকছে। ঘেমে উঠলেন শৈবাল। তার নীরব শরীর এতদিনে বুঝি উচ্চ রক্তচাপে উদ্বেগ ব্যাকুল হয়ে উঠেছে। শরীরটা সত্যিই খারাপ লাগছে। নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। দুশ্চিন্তায় মস্তিষ্ক কেমন অসাড় হয়ে আসছিল। কতক্ষণ তন্দ্রাঘোরে ছিলেন তিনি জানেন না। চটকা ভাঙল একটু অশ্রুত আহ্বানে। চাটা খেয়ে নিন। বিধবা কড়ির কাপ প্লেটে চা এনে পায়ের কাছে দাঁড়িয়ে আছে, অর্থাৎ রান্নাঘরটিও দখল হয়ে গিয়েছে। এই কাপ প্লেট শৈবালের মায়ের, রান্নাঘরের সেলফে সাজানো থাকে। উঠে বসলেন শৈবাল। এখন চা খাওয়ার অভ্যাস নেই আমার, আপনি শুধু শুধু চা কেন এনেছেন? বেশ কঠোর শোনালো শৈবালের কণ্ঠস্বর, কিন্তু সে কঠোরতা মহিলাকে স্পর্শ করল না বোধহয়। মহিলা তার মুখে একটি প্রসন্নতার হাসি ভাসিয়ে দিয়ে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে শরীরটা ভালো নেই, একটু লিকার চা খেলে ভালো লাগবে। আর আমি আপনার থেকে বয়সে ছোটই হব, আমাকে আপনি বলবেন না, তুমি করেই বলবেন। আমার নাম লক্ষ্মী, নাম ধরেই ডাকবেন। কথাগুলো বলে বিছানার ওপর চা রেখে লক্ষ্মী চলে গেল। তার রেখে যাওয়া কাপ প্লেট শৈবালের দিকে তাকিয়ে যেন তিরস্কার করতে লাগলো, যেন রুষ্ট চোখে তাকিয়ে আছেন স্বয়ং শৈবালের মা। বলছেন, আমার স্বাদের এই সামান্য জিনিসটুকুও তুই রক্ষা করতে পারলি না খোকা? কোথাকার কোন লক্ষ্মী, স্বামীহারা বেধবা, কোন আসপর্দার সেই মজুমদার বাড়ির বাসনকোসন স্পর্শ করে? শেষ পর্যন্ত এইসব চতুর্বুদ্ধির মেয়ে ছেলের খপ্পরে পড়লি তুই? ছি ছি। টলটল করছে খয়েরি রঙের লিকার চা। নন্দ নামের ছেলেটির ইঁদুর মারা বিষের গুঁড়ো খানিক এর মধ্যে আছে কিনা কে বলতে পারে। দুপুরে সুখী ভাত বেড়ে দিয়েছে, কচু শাক, ডাল আর ধনেপাতার বড়া। খেতে পারেননি শৈবাল, গিলেছেন। স্বাদ বেশ ভালোই ছিল, কিন্তু শৈবালের মনে হচ্ছিল তিনি নিজেই নিজের পিণ্ড গিলছেন, সুস্বাদু স্বপিণ্ড। তারপরেই পান হাতে ঘরে এলো লক্ষ্মী। জর্দা নেই, শুধু চুন সুপারি, মিঠে পাতা, খান, ভালো লাগবে। লক্ষ্মী নিশ্চয়ই বুঝেছে পান খাওয়ার অভ্যেস শৈবালের নেই, কারণ এ বাড়িতে সেরকম কোনো আয়োজনের লক্ষণ অনুপস্থিত।
শৈবাল হাত বাড়িয়ে পানটা নিলেন। তারপর বোটার মাথায় করে খুব সামান্য চুন এগিয়ে দিল লক্ষ্মী। আর চুন লাগবে? নিয়মিত পান খাওয়ার অভ্যাস না থাকলেও শৈবাল পান খেতে জানেন। পানটা মুখে গুজে বললেন, আর একটু তো লাগবে, ওইটুকুন চুনে পান খাওয়া যায়। লক্ষ্মী তার চুনের ডিব্বাটা এগিয়ে ধরে। বোঁটা দিয়ে খুঁচিয়ে প্রয়োজন মতো চুন তুলে নেন শৈবাল। লক্ষ্মী চলে যায় তার কামরায় এবং শৈবালের আবার সংবিত ফেরে। এ তিনি কি করছেন? এই ধান্দার মানুষগুলো একবেলার মধ্যে তার সারা জীবন ধরে আগলে রাখা বাপ মায়ের ভিটেতে জেঁকে বসেছে। তাকে কবজা করে শেষ পর্যন্ত বাড়িটাকেই ওরা দখল করে নিতে চায়। তাহলে কেন সব বুঝে শুনে ওদের এই নকল আর শয়তানি আপ্যায়ন তিনি গ্রহণ করছেন? আত্মবিস্মরণ হয়েছে তার। দেয়ালে বড় করে টাঙানো বাবা মায়ের ফটো যেন সে কথাই তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। বিকেলে রোদ পড়ে গেলে পাড়ার মধ্যে পায়চারি করা শৈবালের অভ্যেস। প্যান্ট শার্ট পরে বারান্দায় এসে দাঁড়িয়েছেন। অভ্যেস মতো হাতের মুঠিতে বাড়ির চাবি। বারান্দার প্রান্তে এসে ভাবছেন কি করবেন। এই বদমতলবের মানুষগুলোর হাতে এ বাড়ির প্রাণটা ছেড়ে দিয়ে তিনি কিছুতেই নিশ্চিন্ত মনে রাস্তায় হেঁটে বেড়াতে পারবেন না। তখনই পাশের ঘর থেকে বাচ্চা ছেলেটিকে নিয়ে বেরোলো সুখী। তাকে অতি মলিন অথচ পরিচ্ছন্ন জামাকাপড় পরানো হয়েছে। কপালে কাজলের টিপ। হাত ধরে শিশুটিকে শৈবালের কাছে নিয়ে আসছে সুখী। সেও আনন্দে আটখানা। হেঁটে হেঁটে নয়, লাফিয়ে লাফিয়ে শিশুটি শৈবালের কাছে এলো। বিল্টু, যাও দাদার সঙ্গে একটু ঘুরু ঘুরু করে এসো বলে শিশুটিকে শৈবালের দিকে এগিয়ে দিল সুখী। বিল্টু শৈবালের হাত ধরে আবারও লাফাতে লাগলো। কি মজা, কি মজা, আমি দাদার সাথে ঘুরু করতে যাব। থাম্মি, ও থাম্মি। বিল্টুর আহ্বানে কামরা থেকে বেরিয়ে এলো লক্ষ্মী। আমি দাদার সাথে ঘুরু করতে যাচ্ছি, দাদা। লক্ষ্মী তার অমলিন হাসিটি হাসল। বিল্টু শৈবালের হাত ধরে এবার হ্যাঁচকা টান দিল। চলো দাদা। শৈবাল চাবির গোছা পকেটে ঢুকিয়ে বিল্টুর কচি হাত ধরে বেরিয়ে পড়লেন। পাড়ার মধ্যে বিল্টুর হাত ধরে হাঁটছেন শৈবাল আর ভাবছেন কতখানি বেপরোয়া এই মানুষগুলো দুরভিসন্ধি। একটা নিষ্পাপ শিশুকেও ওদের স্বার্থসিদ্ধির কাজে নিযুক্ত করে দিয়েছে। 3 রাস্তার মুখে চিন্তার সুতো কেটে দিল সুখেনের বউ সুজাতা। ও শৈবাল কাকু, কাকে নিয়ে বেরিয়েছেন? নাতি নাকি? মিটিমিটি হাসছে সুজাতা। শৈবাল বুঝলেন ওর এই হাসি টিপ্পনির হাসি। মুখে কিছু বললেন না শৈবাল, শুধু হ্যাঁ সূচক ঘাড় নাড়লেন। তারপর বিল্টুর ছোট্ট হাতে সামান্য চাপ দিয়ে বললেন, ওদিকে চলো দাদু। রাস্তায় ছেলেরা খেলা করছে। বিকেল 5টার নিয়মে পাড়ার বউরা মিউনিসিপ্যালিটির কলে জল নিতে এসেছে আর নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিচ্ছে। 2-4 জন বয়স্ক মানুষ দল বেঁধে হাঁটছেন এবং দীর্ঘ জীবনের অভিজ্ঞতা জারিত উপলব্ধির বিনিময় করছেন। কিন্তু শৈবাল কারো সঙ্গে কথা বলেন না। তুচ্ছ দুটো কথা বললে নিরর্থক সম্পর্কের বন্ধনে জড়িয়ে পড়ার মতন বোকামি তিনি কখনো করেননি। কিন্তু শিশুর নিঃসংশয় সরল মন কথা বলে ওঠে। এই দাদা, সাইকেল চালাচ্ছিস? শৈবাল খেয়াল করলেন বিল্টু বীরেনপুর নাতির সঙ্গে কথা বলছে। সে বিল্টুর থেকে বছর কয়েকের বড় হবে আন্দাজ করা যায়। একটা ছোটদের সাইকেলে বেশ জোরসে প্যাডেল করে সে এগিয়ে গেল। বিল্টুর কথার জবাব দিল না। বিল্টু এবার শৈবালের দিকে মুখ তুলে বলল, দাদা, আমাকে একটা সাইকেল কিনে দেবে তো? এইটুকু ছেলের কি খারাপ শিক্ষা হয়েছে ভাবলেন শৈবাল। পর মুহূর্তে তার ভাবনার ভুল ভেঙে গেল। ধান্দাবাজ মা বাবা আর ঠাকুমার থেকে যথার্থ শিক্ষাটাই ও পেয়েছে। যারা নেতার প্ররোচনায় পরের বাসস্থান নির্দ্বিধায় দখল করতে পারে, তাদের সন্তান তো অন্যের মন গলিয়ে আর চেয়ে চিনতে চাহিদার জিনিস আদায় করবেই। এ তো খুব স্বাভাবিক। জল নেমে গিয়েছে, কিন্তু 3.5 জন মানুষরূপী ঘুঘু শৈবালের ভিটে থেকে নেমে যায়নি। শৈবালের আশঙ্কা একদম সঠিক ছিল, এরা আর যাবে না। তার বাবার কষ্টার্জিত সঞ্চয় দিয়ে গড়া বাড়িটা দখল হয়ে গিয়েছে। এর মধ্যে বেশ কয়েকবার সুবীর দত্তকে বলেছেন শৈবাল, জল তো নেমে গেছে, এবার ওদের চলে যেতে বলো। কাজ হয়নি।
কাজ হবে না তিনি জানতেন, কারণ দখলদার পরিবারটি সুবীর দত্তের ভোট, এদেরকে সে ঘাঁটাবে না। তার চেয়ে বড় কথা সুবীর দত্ত জানে শৈবাল তার ভোট নয়। শৈবাল উপলব্ধি করতে পারেন তিনি একটি চতুর ষড়যন্ত্রের কাছে আত্মসমর্পণ করে দিয়েছেন। এই কূট চক্রান্তের বিরুদ্ধে যে লড়বেন, এই বয়সে সেই শক্তিও আর ভিতর থেকে খুঁজে পান না। ফলত অসহায়ের মতো তিনি সকালের বিছানায় চা এবং খাওয়ার পরে পানের বদভ্যাস করে ফেলেছেন, আর নিয়ম করে ফেলেছেন রাতে বিল্টুকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়ানোর পর নিজে ঘুমোবেন। দাদাকে ছাড়া রাতে বিল্টু কিছুতেই চোখ বুঝতে চায় না। এর মধ্যে একদিন শরীরটা খারাপ হয়ে পড়েছিল। পাড়ার কেষ্ট ডাক্তারকে ডেকে এনেছিল নন্দ। কেষ্ট ডাক্তার ইসিজি করে আর দেখে টেকে বললেন, ভয়ের কিছু নেই, তবে সাবধানে থাকতে হবে। বয়স হচ্ছে তো, হার্টের সমস্যা আসতে পারে। এই ওষুধগুলো 1 সপ্তাহ খাবেন। সেদিন সারা রাত পালা করে বুকে গরম তেল মালিশ করে দিয়েছিল লক্ষ্মী আর সুখী। চুলে বিলি কেটে দিয়েছিল যাতে শৈবাল একটু ঘুমোতে পারেন। আর প্রতিবার ওষুধ খাওয়ার সময় বিল্টু তার কচি হাত বাড়িয়ে দিয়েছিল, আমি দাদাকে ওষুধ খাইয়ে দেবো। আমি হাল ছেড়ে দিয়েছেন শৈবাল। ছোটবেলায় গ্রামের বাড়ির গরুটা যেমন আঁটুলির মতো রক্তচোষার কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে দিতে বাধ্য হতো, শৈবালে তেমন হয়েছে। আর এই অদ্ভুত মানুষের মনের গতি, এই কুচক্রীদের সঙ্গে 6 মাস বসবাস করার পর এখন এদেরই ভালো মন্দ নিয়ে দুশ্চিন্তা হয় তার। আজ সন্ধ্যে থেকে বুকের বাঁ দিকটাতে চিনচিন করে ব্যথা। রাতে খাওয়ার পর সেটা বেড়ে গেল। নন্দকে পাঠিয়ে একবার কেষ্ট ডাক্তারকে ডেকে পাঠাবেন কিনা ভাবলেন, তারপরেই ভাবলেন না, বারবার ওদের সাহায্য নিতে রুচিতে বাধে। ব্যথাটা বেড়েই চলেছে। শৈবাল কি এবার মারা যাবেন? আজ রাতেই কি এই পৃথিবীর শেষ স্বাদ নেওয়া? বিল্টু ঘুমিয়ে পড়েছে। উঠে পড়লেন শৈবাল, লাইট জ্বাললেন। দেয়ালে বড় ফ্রেম থেকে তাকিয়ে আছেন বাবা মা। শৈবাল তাদের সামনে গিয়ে দাঁড়ালেন। চোখ দুটো আর্দ্র হয়ে এলো। ক্ষমা করে দিও আমায়, আমি তোমাদের রেখে যাওয়া সম্পত্তি বেহাত হওয়া থেকে আটকাতে পারলাম না। এই পরশ্য লোভীদের হাতে সব কিছু ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার। এই ক্ষমার প্রার্থনাটুকু যেন শান্তি দিল শৈবালকে, যেন একটা দম বন্ধ করা কর্তব্যের বন্ধন থেকে মুক্তি পেয়েছেন তিনি। যুদ্ধক্ষেত্রে নিশ্চিত পরাজয় জেনে হাল ছেড়ে দেওয়া সৈনিক শত্রুর গুলি খেয়ে মরার আগে যেমন স্বস্তির শ্বাস নেয়, তেমন দীর্ঘশ্বাস টেনে বিছানায় শুয়ে পড়লেন শৈবাল। বুকের ব্যথাটা একটু কমেছে। মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে যাবেন। একবার বিল্টুর দিকে তাকালেন। নিশ্চিন্তে ঘুমোচ্ছে শিশুটি। তার গায়ের চাদর ঠিক করে শৈবাল চোখ বুজে পড়ে থাকলেন অনেকক্ষণ, কিন্তু ঘুম এলো না। এলোমেলো চিন্তাগুলোর একটা হেস্তনেস্ত না করলে বুঝি আসবেও না। এই ফন্দি ফিকিরের মানুষগুলোই তার উত্তরাধিকারী। তার সম্পত্তি শেষ পর্যন্ত বরাদ্দ হবে বিল্টুর জন্যে। এই যদি ভবিতব্য হয়, তাহলে বুকের ব্যথাটা খারাপের দিকে যাওয়ার আগেই দ্রুত নন্দন নামেই এই বাড়ির দলিলটা করে দিতে হবে। কাল সকালেই বিল্টুকে সঙ্গে নিয়ে শ্যামসুন্দর সাইকেল স্টোর থেকে খুব মজবুত দেখে একটা ছোটদের সাইকেল কিনে আনতে হবে। আর একটা চিন্তা আসতেই কোনো অজানা লজ্জায় রাঙা হয়ে উঠল তার মন। খুব সঙ্গোপনে ভাবলেন, লক্ষ্মীর শাড়িগুলো খুব পুরনো আর ফেঁসে যাওয়া, ওর জন্য একটা নতুন ঘিয়ে রঙের শাড়ি। সকালে ঘুম ভাঙল দেরিতে। সুখী কখন বিল্টুকে তুলে নিয়ে গেছে শৈবাল টের পাননি। চা নিয়ে এলো লক্ষ্মী। খুব ভোরে স্নান হয়ে যায় তার। এখন বেশ সুন্দর লাগছে লক্ষ্মীকে, স্নিগ্ধ আর কোমল। তার মুখে ফাগুন ভোরের প্রশান্তি। চা দিয়ে সে বেরিয়ে গেল। বিল্টু ডাকলো, দাদা। তাড়াতাড়ি চা শেষ করে শৈবাল বারান্দায় এসে দাঁড়ালেন। কিন্তু এসব কি? দুটো বড় বড় বোঁচকা হাতে নিয়ে নন্দ দাঁড়িয়ে আছে।
তার পাশে লক্ষ্মী আর সুখী। সাজুগুজু করে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে বিল্টু। কি ব্যাপার? বিস্মিত শৈবাল জিজ্ঞেস করলেন। সুখী বলল, মুন্সিপাড়ার বিলের জল তো এতদিন নামেনি কাকা, এই 1 সপ্তাহ হলো নেমেছে। আমরা জল নামলেই হলো, থাকার মতো কিছু একটা। স্বর ভেঙে গেল শৈবালের, কথা শেষ করতে পারলেন না। আপনার ভাইপো, নন্দর দিকে ইশারা করে বলল সুখী, দরমার বেড়া দিয়ে 2খানা ঘর তুলেছে, অসুবিধে হবে না। এবার বিল্টু মায়ের হাত ছেড়ে দিয়ে এগিয়ে এলো শৈবালের কাছে। ও দাদা, মা বললো না জল নেমে গেছে, আমরা যাচ্ছি, তুমিও চলো। বিল্টু শৈবালের হাত ধরে টানাটানি করতে লাগলো। দাদা চলো আমার সঙ্গে। কচি হাতের মুঠির টান এত শক্তিশালী শৈবালের জানা ছিল না। সুখী বিল্টুকে কোলে তুলে নিল। নন্দ বলল, সাবধানে থাকবেন কাকা। লক্ষ্মী তার মুখে অকলুষ হাসিটি ছড়িয়ে দিয়ে বলল, আসি। চলে গেল ওরা। জহরথুবা শহরের ঠিক মাঝখানে পৈতৃক ভিটের বারান্দায় দ্বীপের মতো একা দাঁড়িয়ে রইলেন শৈবাল মজুমদার।